কবি সুকান্ত ভট্টাচার্য তার সিপাহী বিদ্রোহ কবিতায় লিখেছেন, ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে। কিন্তু বিদেশি ঐতিহাসিকদের কথা আমরা ছেড়েই দিলাম। আমাদের দেশীয় ঐতিহাসিকদের কাছে ভারতের স্বাধীনতা আন্দোলনে এক বৃহত্তর আত্মত্যাগ এবং আজ পর্যন্ত ভারতের ইতিহাসে সব থেকে বড় গণহত্যা স্বাধীনতা সংগ্রামের জন্য, সেই ঘটনা ইতিহাসে আজও অবহেলিত হয়ে রয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা অবিস্মরণীয়। তার এই আজাদ হিন্দ বাহিনীকে বাদ দিয়ে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পূর্ণ হয় না। এই আজাদ হিন্দ বাহিনীর 2300 জন সদস্যকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় বারাসাত বারাকপুর রোডের মধ্যে অবস্থিত নীলগঞ্জ নামক একটি স্থানে হত্যা করা হয়েছিল। এই নীলগঞ্জ ছিল অতীতে ব্রিটিশ নীলকর সাহেবদের নীলকুঠি। এই নীলকুঠিতে 1945 সালের 25শে সেপ্টেম্বর রাত থেকে 26শে সেপ্টেম্বর ভোরবেলার মধ্যে এই 2300 আজাদ হিন্দ বাহিনীর সদস্যকে রাতারাতি হত্যা করা হয়েছিল এবং সমস্ত রকমের প্রমাণ লোপাট করে দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী। 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সাহায্যে আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। তাকে সহযোগিতা করেছিলেন ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু। এবং পরবর্তীকালে আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন বিশিষ্ট সহযোগী ছিলেন গুরুবক্স সিং ধিলো। সেই গুরুবক্স সিং ধিলো একটি ডায়েরির নোট থেকেও আমরা জানতে পারি এই ঘটনা সম্বন্ধে। 1943 সালের 21শে অক্টোবর আজাদ হিন্দ বাহিনী সিঙ্গাপুরে গঠিত হওয়ার পরে এই আজাদ হিন্দ বাহিনী জাপানি সেনাবাহিনীর সাহায্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বীর বিক্রমে মায়ানমার অতিক্রম করে ভারতের উত্তর পূর্ব দিক দিয়ে ইম্ফলে প্রবেশ করে। কিন্তু ইতিমধ্যে জাপানে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ সেনাবাহিনীর যৌথ আক্রমণে জাপান অনেকটা চাপে পড়ে যায় এবং আজাদ হিন্দ বাহিনীকে সহযোগিতা থেকে বিরত থাকে। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী যথেষ্ট রসদের অভাবে 1945 সালের 17ই মে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং তাদের আত্মসমর্পণের পরে তাদের যুদ্ধ অপরাধী হিসাবে ব্রিটিশ সরকার ঘোষণা করে এবং ভারতে তাদের অপরাধের বিচার করার জন্য একটি কোর্ট তৈরি করে। কিন্তু এই খবর চারদিকে ছড়িয়ে যাওয়ার ফলে ব্রিটিশ সেনাবাহিনী ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ে এবং আজাদ হিন্দ বাহিনীর যে 40,000 জন সৈনিক আত্মসমর্পণ করেছিলেন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বন্দী করে রাখা হয়েছিল। এই আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের 3টি গ্রুপে ভাগ করা হয়েছিল। একটি গ্রুপ ছিল ব্ল্যাক, একটি ছিল গ্রে এবং একটি ছিল হোয়াইট। এদের মধ্যে যারা ব্ল্যাক গ্রুপের অন্তর্ভুক্ত ছিল তারা ছিল সবথেকে বিপজ্জনক এবং নেতাজির সবথেকে বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধ অপরাধী হিসেবে ঘোষণা করার পর ব্রিটিশ সরকার ওই সকল দেশপ্রেমিক যুদ্ধাপরাধীদের পশ্চিমবঙ্গে 3টি জায়গায় রেখেছিলেন। তার মধ্যে 2টি হলো উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত বারাসাত এবং নীলগঞ্জে এবং আরেকটি ছিল বর্তমানে বাংলাদেশে অবস্থিত যশোর জেলায় ঝিকরগাছাতে। অর্থাৎ ঝিকরগাছা, নীলগঞ্জ এবং বারাসাতে ব্রিটিশ বিরোধী যুদ্ধ অপরাধীদের এখানে বন্দী করে রাখা হয়েছিল। 1945 সালের 6ই আগস্ট এবং 9ই আগস্ট পৃথিবীর ইতিহাসে প্রথম জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের পরে জাপান আত্মসমর্পণ করে এবং আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হলে ব্রিটিশ, মার্কিন এবং ফরাসি মৈত্র শক্তি জয়ী হওয়ার পরে ব্রিটিশরা এই আজাদ হিন্দ বাহিনীর ওপর অর্থাৎ যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের উপর নির্মম অত্যাচার শুরু করে। বিচার পর্ব শুরু হওয়ার আগেই
বিভিন্ন স্থানে আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের রাখা হয়েছিল। সেখানে আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের বন্দী করে তাদের কাছ থেকে জানার চেষ্টা চলছিল নেতাজি কোথায়। কিন্তু কোনো উত্তরই যখন তারা পেলেন না, তখন বিভিন্ন কারাগারে বন্দী আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের নির্মমভাবে অত্যাচার করা হতো। তাদের খাদ্য সরবরাহ করা হতো না, তাদের খাওয়ার জলটুকুও পর্যন্ত দেওয়া হতো না। এরকমই অত্যাচার চলছিল নীলগঞ্জের নীলকুঠিতে বন্দী আজাদ হিন্দ বাহিনীর 2300 জন সদস্যের উপর। এরপর যখন 2300 জন সদস্য এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায়, তখন ওই কারাগারে দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের সঙ্গে বিবাদ শুরু হয়ে যায় আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের। 1945 সালের 25শে সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের সঙ্গে ক্যাপ্টেন ভনের নেতৃত্বে যে মাদ্রাজ রেজিমেন্ট ছিল, তার 2 জন কর্নেল ছিলেন। একজন হলেন কর্নেল মেনন এবং আরেকজন হলেন কর্নেল নাম্বিয়ার। সারা রাত জুড়ে ক্যাপ্টেন মেননের নির্দেশে গুলিবর্ষণ চলে এবং যারা স্থানীয় মানুষ ছিলেন তারা সারা রাত গুলিবর্ষণের আওয়াজে ঘুমাতে পর্যন্ত পারেননি। তৎকালীন সময়ে যারা এই ঘটনার সাক্ষী ছিলেন, বিংশ শতাব্দী পর্যন্ত তারা অনেকেই বেঁচে ছিলেন। তাদের সাক্ষাৎকার থেকে জানা যায় যে সারা রাত এই গুলিবর্ষণের শব্দ শোনার পর তারা যখন নীলকুঠির কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারা দূর থেকে দেখেছিলেন অনেকগুলো ট্রাক ভর্তি করে বহু শবদেহ বা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তারা দেখেছিলেন এই নীলকুঠির কাছেই রয়েছে নোয়াই খাল, যা তৎকালীন সময়ে পরিচিত ছিল লাবণ্যবতী নদী নামে। এই নোয়াই খাল বা লাবণ্যবতী নদীর জল লাল হয়ে গিয়েছিল আজাদ হিন্দ বাহিনীর সদস্যদের রক্তে। অর্থাৎ ব্রিটিশ সেনাবাহিনী এই 2300 আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের রাতারাতি নিকেশ করে তাদের কয়েকজনকে এই নোয়াই খালে ফেলে দিয়েছিল এবং কিছু ডেড বডিকে তারা গাড়িতে করে নিয়ে যায় এবং ব্যারাকপুরের কাছে হুগলি নদীতে সেগুলি ফেলে দেয় এবং কিছু শবদেহ তারা ওই নীলকুঠিতেই মাটিতে পুঁতে দিয়েছিল যাতে কোনো প্রমাণ না থাকে। যদিও এই ঘটনা কিন্তু চাপা থাকেনি। অমৃতবাজার পত্রিকায় 2300 জন আজাদ হিন্দ বাহিনীর সদস্যরা যে মারা গেছেন তা কিন্তু প্রকাশিত হয়নি। অর্থাৎ এই ঘটনা সম্পূর্ণ চেপে রাখা হয়েছিল। অমৃতবাজার পত্রিকায় সংবাদ বেরিয়েছিল যে 5 জন আজাদ হিন্দ বাহিনীর সদস্য নিহত হয়েছেন বাদানুবাদের জন্য। এই খবর জানাজানি হওয়ার পরে একটি কোর্ট অফ এনকোয়ারি তৈরি করে ব্রিটিশ সরকার, কিন্তু সেই কোর্ট অফ এনকোয়ারি বেশি দূর তদন্তে এগিয়ে নিয়ে যায় না। তারা তদন্ত মাঝপথেই থামিয়ে দেয়। পরবর্তীকালে এই ঘটনার প্রমাণ পাওয়া যায় নেতাজির অত্যন্ত নিকটস্থ ব্যক্তিরূপে খ্যাত কর্নেল গুরুবক্স সিং ধিলোর একটি ডায়েরিতে লেখা নোটেও 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগের ঘটনা নিঃসন্দেহে একটি দুর্ভাগ্যজনক এবং নারকীয় ঘটনা। সেখানে 379 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন জেনারেল ও ডায়ারের নির্দেশে। গৌরবময় আজাদ হিন্দ বাহিনীর 2300 জন সদস্যকে রাতারাতি হত্যা করা হয়েছিল নীলগঞ্জের নীলকুঠিতে। সেই ইতিহাস কিন্তু সেইভাবে চর্চা হয় না। খুবই দুর্ভাগ্যজনক যে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে অথচ ইতিহাসে তার বিশেষভাবে কোনো উল্লেখ নেই। বর্তমানে উত্তর 24 পরগনা জেলার নীলগঞ্জে অবস্থিত এই জায়গায় একটি সাধারণ স্মৃতিসৌধ রয়েছে এবং ভারত সরকার 1953 সালে এখানে আজাদ হিন্দ বাহিনীর কথা স্মরণ করে একটি জাতীয় পাট গবেষণা কেন্দ্র স্থাপন করেছে।